हाय हेलो मस्ती में झूमो আমি সিদ্ধিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্ট। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের গৌহাটিতে ডে 1। তো এর আগের ব্লগে দেখেছো আমরা হোটেলে এসে উঠেছি গৌহাটি, তো সেই ব্লগটা তো দেখেইছো। আজকে শুরু হচ্ছে গৌহাটি থেকে একটা নতুন দিন। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে সারাদিনে যা যা করবো তোমাদের সাথে ঘুরে দেখাবো, যা মন্দির টন্দির সব ঘুরবো, সবটাই তোমাদের দেখাবো। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আগের ব্লগে তোমরা দেখেছো কিভাবে আমরা গৌহাটি স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে পল্টন বাজারের মধ্যে হোটেল রাজদূতে এসে উঠেছি। আমরা যেহেতু সরাইঘাট এক্সপ্রেস করে এসেছি, তাই স্টেশনের কাছে থাকলেও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বের হতে বেরোতে প্রায় 12টা মতো বেজেই গেল। তাই বলা যেতে পারে আমাদের হাতে প্রায় হাফবেলা মতো সময় আছে। এই হাফবেলা সময়কে কাজে লাগিয়ে কিভাবে গৌহাটি শহরটাকে ঘুরে দেখা যেতে পারে সেটাই আমরা প্ল্যান করেছি। তাই আমরা হোটেলের নিচ থেকেই মেন কয়েকটি জায়গাকে দেখার জন্য বুক করে নিয়েছি সারা দিনের জন্য অটো। এক্ষেত্রে প্রতি অটো 700 টাকা করে নেবে। এখন আমরা এসেছি আমাদের আজকের দিনের প্রথম পয়েন্ট গৌহাটি রোপওয়েতে। এটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টারের পাশের ক্যাম্পাস, আর ঠিক এর পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদী। এই দেখো, এই যে হচ্ছে রোপওয়েটা। এই ক্যাম্পাসটা ঘুরে দেখতেও তোমাদের খুবই ভালো লাগবে। চারিদিকে শুধু গাছ আর গাছ, আর পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদী। এই রোপওয়েটি গুয়াহাটি শহরের সঙ্গে যুক্ত করেছে উত্তর গুয়াহাটিকে। এটি রোপওয়ের টিকিট কাউন্টার। এখানে ঠিক যতগুলো বসার জায়গা দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে এক একটি লাইন। ভিতরে বসার জায়গা শেষ হয়ে গেলে তারপর বাইরে লাইন দিতে হয়। এখন যেহেতু দুপুর 12টা বেজে গেছে, তাই আমরা কেবলমাত্র যাওয়ার টিকিট কাটতে পারবো। ফেরার টিকিট আমাদের আবার ওই পার থেকে কাটতে হবে। টিকিটের মূল্য প্রত্যেকের জন্য 100 টাকা করে। তবে 12 বছরের নিচে এবং 60 বছরের ঊর্ধ্বে হলে আইডি প্রুফ দেখালে টিকিট 50% লেস হয়। টিকিট কেটে এবার আমরা রোপওয়ে ওঠার জন্য বাইরে লাইন দিয়েছি। এখানেও টিকিট চেক করে পার পার্সন দেখে তারপর ভিতরে ঢোকাচ্ছে। এই যে এসে গেছি ভিতরে। এবার এইখানে বসেই ওয়েট করতে হবে। আমাদের যাত্রা শুরু করার আগে ওনারা একটু ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। बाहर जाना चाहते हैं तो टिकट लेके आप लोग बाहर नहीं जा सकते। टिकट लेने के बाद आप लोग को कैंपस का अंदर भी रहना है और लाइन में बैठ, जैसे ये वेटिंग हॉल है उधर भी वेटिंग हॉल है, आपको बैठना है। अगर आप लोग यहाँ पर बाहर चले गए तो अंदर आपको आने को नहीं मिलेगा। 2:33 तक हम लोग का गेट बंद हो जाएगा। इसलिए आप लोग बाहर जाते भी है तो 20 मिनट का अंदर घूम के वापस आ जाइए और टिकट लेने के बाद एक ही जगह पे बैठ जाइएगा, क्योंकि बहुत रश है। आप लोग को भी प्रॉब्लम होगा, लास्ट में हम लोग को भी होगा। যেখানে আমরা বসে আছি ওখানে জানলা দিয়ে দেখা যাচ্ছে রোপওয়েটা যাচ্ছে, আর কিছুক্ষণ পরে আমরাও ঠিক ওইভাবেই যাব। চলো এসে গেছে আমাদের পালা। এবার আমাদের উপরে যেতে হবে। তার জন্য এই যে লিফট, এসে গেছি ওপরে। এখানেও লাইন দিতে হবে, তারপর হবে আমাদের টিকিট চেকিং। দেখো ওই পার থেকে একটা রোপওয়ে এইদিকে এসে গেছে। এইটা করেই আমরা এবার যাব। উঠে পড়েছি রোপওয়েতে। এবার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জার্নিও স্টার্ট হয়ে যাবে। আমাদের রোপওয়েও চলা স্টার্ট করলো। চলো আর বেশি কথা না বলে তোমরা এখন এই রাইডটাকেই এনজয় করো, আর দেখো আমরা উপর থেকে কত সুন্দর সুন্দর সিনারি দেখেছি। আমরা এখন চলেছি ব্রহ্মপুত্র নদের ঠিক ওপর দিয়ে। এটি হলো ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে। এটি প্রায় 1.82 কিলোমিটার মতো, বা প্রায় বলা যেতে পারে 2 কিলোমিটার মতো নদীপথ অতিক্রম করে। সমগ্র এই যাত্রাপথে নিচে যতটুকু অংশে আমরা ব্রহ্মপুত্র নদকে দেখতে পাচ্ছি, সেখানে একাধিক জায়গাতেই বেশ অনেক বালু চর এবং ছোট ছোট দ্বীপের সৃষ্টি হয়েছে। রোপওয়ে থেকে পিছনের দিকে গোটা গৌহাটি শহরটাকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখো।
এই প্রতিটি রোপওয়েতে একসঙ্গে 24 জন যাত্রী যাত্রা করতে পারে। দেখো, দেখতে দেখতে ওই পার থেকে এই পারে চলেই এলাম। আমাদের ওই পার থেকে এই পারে আসতে 10-12 মিনিট মতন সময় লাগলো। এখন আমরা রোপওয়ে থেকে বাইরে বের হব এবং এই দক্ষিণ গৌহাটির কোনো অংশ যদি ঘুরে দেখতে চাই সেক্ষেত্রে আমরা বাইরে বেরিয়ে কিছুটা ঘুরবো, আর যদি না দেখি তাহলে এই ভিতরেই ওয়েটিং রুম আছে, এখানে আবার বসে থাকবো এবং ফেরার জন্য টিকিট কাটবো। দেখা যাক কি করি, আগে তো বাইরে বের হই। তো হয়ে গেল আমাদের রোপওয়েতে চড়া। মা, কেমন লাগলো তোমার রোপওয়ে? রোপওয়ে খুব ভালো লেগেছে, কিন্তু ফিরবই জানি না, আইল্যান্ডে বন্দি থাকবো। মাদ্রি, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, ভিউগুলো সত্যি সুন্দর। আন্টি, তোমরা বলো তোমাদের কেমন লেগেছে মানে রোপওয়েটা? ভালো লেগেছে। এই যে আর একটা রোপওয়ে যাচ্ছে ওইদিকে, আমরা ওই দ্বীপটাতে ছিলাম, এটাতে এসেছিলাম, এবার এটা ওখানেই যাবে। রোপওয়ে থেকে নেমে পড়েছিলাম, এবার এখান থেকে অটো বা গাড়ি বুক করে এবার যেতে হবে। এখানে যে সাইট সিনগুলো দেখার আছে, মানে সমস্ত মন্দিরই আছে। তো যেহেতু রোপওয়েটা 3:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আগে আমরা এদিকটা চলে এসেছি, আর তারপরে এদিকটা কমপ্লিট করে আমরা যাব হচ্ছে কামাখ্যার দিকে, কারণ কামাখ্যা মন্দির তো অনেকক্ষণ খোলা থাকে, তো ওটা পরে করলেও কোনো প্রবলেম নেই। তো এখন মা সব কথাবার্তা বলে গাড়ি ঠিক করে নিয়েছে, এখন আমরা গাড়ির দিকেই যাচ্ছি, তারপর এখান থেকে সমস্ত মন্দিরগুলো ঘুরবো। এই যে আমাদের গাড়িটা, এটাই এখন আমরা চুজ করেছি, তো এটা করে এবার আমরা যাব। এখানে বিভিন্ন মন্দির ঘোরার জন্য বিভিন্ন প্যাকেজ ট্যুরের মতোই হয় বলা যেতে পারে। তো আমরা এতগুলি মন্দির দেখার সময়ও সেইভাবে পাবো না, তো আমরা একটি মন্দির দেখব ঠিক করেছি, যার জন্য এই গাড়িকে দিতে হবে 500 টাকা। মন্দির দেখার পর এই গাড়ি আমাদের ভেসেল বা লঞ্চ ঘাটে ড্রপ করবে এবং সেখান থেকে আমরা ওই পারে যাব, মানে ফেরার সময় আমরা আর রোপওয়ে চাপবো না। চলো এবার তোমাদের দেখাই আমরা যেখানে এসে পৌঁছেছি, মানে দৌল গোবিন্দ মন্দিরে। তো আমরা এখন এসেছি দৌল গোবিন্দ মন্দিরে। আমরা যেখান থেকে গাড়ি নিয়েছিলাম, তো আমাদের গাড়িটা পড়েছে 500 টাকা, কিন্তু অতটাও দূরত্ব নয়। আবার এখন যেহেতু প্রচুর রোদ, তো হেঁটে আসলেও খুব খারাপ অবস্থা হয়েছে, কিন্তু খুব সামান্য দূরত্ব এই মন্দিরটা। যাই হোক, এখানে তোমরা গাড়ি ভাড়া করেও ঘুরতে পারো, কিন্তু আমরা তো মানে স্কুটি আর কি, স্কুটি ভাড়া করেও ঘুরতে পারো, সেটার রেটটা একটু পরে জানাচ্ছি। আর এমনি আমাদের গাড়ি 500 টাকা নিয়েছে। নিজে থেকে স্কুটি নিয়ে ঘুরতে চাইলে প্রতি ঘন্টায় 300 টাকার বিনিময়ে স্কুটি ভাড়া পাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে বিভিন্ন মন্দিরের ম্যাপটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। যাই হোক, এখন আমরা এসেছি দৌল গোবিন্দ মন্দিরে। এটি ভগবান কৃষ্ণের প্রতি নিবেদিত একটি মন্দির। এই মন্দিরটির প্রকৃত অবস্থান হল উত্তর গুয়াহাটির চন্দ্রভারতী পাহাড়ের পাদদেশে। এই মন্দিরের প্রথম কাঠামোটি প্রায় 150 বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছিল, তবে 1966 সালে এটির আবার সংস্করণ করা হয়। পুজো দেওয়ার পর এখান থেকে আমরা ভোগ প্রসাদ সংগ্রহ করছি। প্রসাদ হিসাবে ভিজানো বা অঙ্কুরিত ছোলা, মুগ ছিল এবং সঙ্গে ছিল পায়েস। মন্দিরের এই অংশটি রাখা হয়েছে ধূপ দ্বীপ জ্বালানোর জন্য। মন্দির দেখা শেষ, এবার বের হচ্ছি। দৌল গোবিন্দ, কি গরম হচ্ছে, ভালো আছে। হ্যাঁ, তীব্র রোদ একদম। আমাদের গাড়ি এইখানে ছেড়ে দিল আমাদের, এবার এখান থেকে যেতে হবে আমাদের হেঁটে। বললো 5 মিনিট মতন হেঁটে যেতে হবে এই ফেরিঘাটের দিকে।
তো যখন ওনারা মানে তোলেন গাড়িতে আমাদের, তো বলেই দিতে পারেন যে ওনারা বললেন যে পুরো লঞ্চ ঘাটের সামনেই ছাড়বেন, কিন্তু লঞ্চ ঘাটের সামনে তো ছাড়েনি, হেঁটে যেতে হবে সেটা তখনই বলতে পারতো। একটা মেন্টাল প্রিপারেশন থাকতো। এখন এই গরমের মধ্যে কি হাঁটতে কার ভালো লাগে। জায়গাটা টোটালি রেসিডেন্সিয়াল এলাকা, দেখে তো কোথাও ফেরিঘাট আছে বলে মনেই হচ্ছে না। ও এই যে দেখা গেছে। এখানে এসে বিভিন্ন জনের সাথে কথা বলার পরেও কিন্তু আমার এই বিভিন্ন ভেসেল বা লঞ্চ ঘাট এবং রোপওয়ে যে জায়গা থেকে ছাড়ছে সেই জায়গা সম্পর্কে ক্লিয়ার কোনো আইডিয়া তৈরি হয়নি। প্রকৃতপক্ষে ঠিক কোন জায়গা দিয়ে গেলে আমরা উমাশঙ্কর মন্দিরে পৌঁছবো, সেইটা কোন আইল্যান্ড, বা এই রোপওয়ে আমাদের কোন আইল্যান্ডে নিয়ে যাচ্ছে, এই টোটাল ব্যাপারগুলোই কিন্তু মানে স্বচ্ছভাবে কেউই বোঝাতে পারেনি। তারপর যতটুকু বুঝলাম সেটি হচ্ছে রোপওয়ে করে গেলে আমরা উত্তর গুয়াহাটিতে পৌঁছবো। সেখানে 6-7টি মন্দির আছে যেটা আলাদা গাড়ি ভাড়া করে দেখা যেতে পারে। তারপর আমরা রোপওয়ে করেই ফিরে আসতে পারি গৌহাটি শহরে, বা মাত্র 5 টাকার বিনিময়ে এই লঞ্চ বা ভেসেল করে ফিরতে পারি। উমানন্দ মন্দির দেখার জন্য আমাদের আলাদা ঘাট থেকে অন্য লঞ্চে উঠতে হবে। সেক্ষেত্রে যাওয়ার টিকিট পড়বে 100 টাকা এবং ফেরার টিকিটও পড়বে 100 টাকা। মাত্র 5 টাকার বিনিময়ে এই ভেসেল ভ্রমণটি কিন্তু খুবই সুন্দর। আসার পর থেকে যতটুকু দেখলাম, ব্রহ্মপুত্র নদের গৌহাটি শহরের দিকে কিন্তু একাধিক ঘাট আছে। তাদের হয়তো নামও আছে, তবে সেই বিষয়ে খুব বেশি ধারণা এই অল্প সময়ে গঠন করতে পারলাম না। যাই হোক, আমাদের অটোকে এই পারে রেখে গিয়েছিলাম, কিন্তু এখন তাকে বোঝাতে খুবই কষ্ট করতে হলো যে কোন ঘাটে ফাইনালি আমরা এসে পৌঁছেছি। তো এই পারে আসার পরে আমাদের আবার এই যে অটো নিতে হবে। তো এইখানে অটো নেব, কিন্তু তার আগে একটু লাঞ্চ করে নেবো। অনেকক্ষণ খাইনি, তো সকালবেলা থেকে মানে এসে হোটেলে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি, কিছু খাইনি। তো তার আগে লাঞ্চ করবো, তারপরে যাবো পরের স্পটে। আমাদের গ্রুপ মেম্বারদের আপাতত এই ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে আবার লঞ্চ পেরিয়ে উমাশঙ্কর মন্দিরে যাওয়ার বিশেষ ইচ্ছা নেই। তাই আমরা ডিসিশন নিলাম আপাতত আমরা কামাখ্যা মন্দিরের দিকে এগোবো। তবে আমরা আগে কামাখ্যা মন্দির না দর্শন করে প্রথমে যাব নীলাচল পাহাড়ের একদম ওপরে অবস্থিত ভুবনেশ্বরী মন্দিরে। বেশ অনেকটা সময় হয়ে গেছে, আমাদের লাঞ্চও করা হয়নি, তাই আমরা একটু খুঁজছি কোথায় লাঞ্চটা করে নেওয়া যায়। আমরা নীলাচল পাহাড়ে এসে পৌঁছেছি এবং ধীরে ধীরে গাড়ি কিন্তু পাহাড়ের ওপর দিকে উঠছে। তো এখন আমরা এসে গেছি ভুবনেশ্বরী টেম্পেলে। আমাদের অটোটা অনেকটাই আগে চলে এসেছে, মায়েদেরটা এখনো পিছনে আছে। তো তার আগে এই যে এইখানেই হচ্ছে মন্দিরটা। এই হচ্ছে ভুবনেশ্বরী মন্দির, যেটি নীলাচল পাহাড়ের একদম ওপরে অবস্থিত। কামাখ্যা মন্দিরকে অতিক্রম করে আরও বেশ কিছুটা ওপরে উঠে তবে এই মন্দিরটি রয়েছে। মন্দিরের প্রধান গেটটি অতিক্রম করার পর আরও বেশ অনেকটা সিঁড়ি অতিক্রম করে তারপর মূল মন্দিরে পৌঁছানো যায়। তবে চারপাশের প্রাকৃতিক পরিবেশ অতীব সুন্দর। আর এই পড়ন্ত বিকেলে চতুর্দিকের যে রঙিন বা লালচে শোভা তৈরি হয়েছে সেটি সত্যিই অবর্ণনীয়। এখন আমরা মূল মন্দিরে ঢুকছি। ভিতরটা তো ঘুটঘুটে অন্ধকার এবং জায়গাও বেশ কম। মূল বিগ্রহের সামনে 3-4টি প্রদীপ আছে। প্রদীপগুলি বেশ বড় এবং তাতে টইটুম্বুর তেল দেওয়া। এখানেই দেবী পূজিতা হন, আমরাও এখানে পুজো দিলাম। তবে জায়গাটা স্পেস খুব কম, বিশেষ করে যে সিঁড়ি দিয়ে নেমে এই জায়গাটায় এলাম, সিঁড়ি খুবই সরু এবং কোনো রকম আলো নেই। পুরুষ মহিলা আলাদাভাবে বের হওয়া বা ঢোকারও এরকম কোনো জায়গা নেই। বাকি এই অংশটা ঠিকই আছে। এই ওপর থেকে পুরো গৌহাটি শহরটি যা সৌন্দর্য, সত্যি সেটা সামনে থেকে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। তো
হয়ে গেল আমাদের ভুবনেশ্বরী টেম্পল দেখা। এই মন্দিরটা সত্যি একেবারে পাহাড়ে উঁচুতে, তো এখান থেকে একদম পুরো সিটির ভিউটা দারুণভাবে দেখা যাচ্ছে। একদম শান্ত শিষ্ট, একদম কোনো আওয়াজ নেই, মানে কোনো যানবাহনের আওয়াজ নেই। আর চতুর্দিকে হ্যাঁ এরকম পুরো একটা শান্ত শিষ্ট একদম নিরিবিলির জায়গা। তো এখন আমরা বেরোচ্ছি, এরপর একটু কিছু খেয়ে দিয়ে তারপর কামাখ্যা মন্দিরে যাওয়া হবে। এখন বিকেল 4:30 বাজে আর আমরা এখন ঢুকছি লাঞ্চ করতে। ঠিক কামাখ্যা মন্দিরের পরেই রয়েছে মা অন্নপূর্ণা হোটেল। এখন আমরা 4:50-এ লাঞ্চ করছি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশেই রয়েছে প্রচুর দোকানপাট। এখান থেকেও পূজার সামগ্রী কিনে নেওয়া যেতে পারে, অথবা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ। মন্দির প্রায় এসেই গেছি। তো এই জায়গায় আমরা প্রতি জোড়া 10 টাকার বিনিময়ে সকলে জুতো খুলে রাখলাম। এটি হলো মূল মন্দির প্রাঙ্গণ। আমি তো প্রথমবার এসেছি, চলো চারপাশটা আগে একটু ঘুরে দেখে নিই। কামাখ্যা মন্দির নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, তোমরা হয়তো আমার থেকে অনেক বেশিই জানো। দেবীর 51 সতীপীঠের অন্যতম এই পীঠ, আর এই পীঠটি তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত। তো আমরা এখন এসে গেছি কামাখ্যা মন্দিরের ভিতরে। মন্দিরে প্রবেশের পর থেকেই অনেক জায়গাতেই এই রকম পায়রা এবং ছোট ছোট বাচ্চা ছাগল দেখা যাচ্ছে। এদের মধ্যে যেগুলি সিঁদুর লাগানো সেগুলি খুব সম্ভবত মানসিক করে সেইগুলি দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়ে গেছে। কেউ চাইলে সেগুলি বলি দিয়ে দিতে পারে, আর না চাইলে সেইগুলিকে মন্দিরে স্বাধীনভাবে ছেড়ে রাখা হয়। এই মন্দিরের স্থাপত্য শৈলী বেশ প্রাচীন ধরনের, এবং মন্দিরের গায়ে বিভিন্ন জায়গাতেই দেবদেবী এবং তান্ত্রিক মন্ত্রের প্রতীক ও চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। এটি মূল মন্দিরের পিছন দিক। এইটা এই হলো মন্দিরের বলির জায়গা। গতকাল অমাবস্যা ছিল, নিশ্চয়ই এখানে বেশ অনেক বলি হয়েছে। মন্দিরের এই জায়গা দিয়েই ভিতরে ঢুকে আমরা পুজো দিলাম। কামাখ্যা মন্দিরকে সন্ধ্যাবেলায় কেমন দেখতে লাগে চলো একটু দেখে নিই। দিনের আলো এখন কমে এসেছে আর সন্ধে নামতেও শুরু করে দিয়েছে।
ধূপ বাতি জ্বালানোর জন্য মন্দিরের এই অংশটি আলাদাভাবে রাখা হয়েছে। সন্ধে বাড়ার সাথে সাথে এই দিকটায় বেশ ভালো ভিড় চোখে পড়ছে। তো হয়ে গেল আমাদের কামাখ্যা মন্দির ঘোরা আজকের মতন। মন্দির ঘুরে এবার আমরা বাইরের দিকে বের হব। আজ আমরা গর্ভগৃহ পর্যন্ত গেলাম না। একদিনের এই হাফবেলাতে গুয়াহাটি শহরকে যতটা ভালোভাবে দেখে নেওয়া যেতে পারে আমরা আজকে সেই চেষ্টাটাই করেছি। এখন হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে টুকটাক যদি শপিং করার কিছু থাকে করে নেব, আর তারপর ডিনার করে রেস্ট নেব, কারণ কাল খুব সকাল থেকেই শুরু হবে আমাদের এবারের মেন জার্নি। কাল থেকে শুরু হবে আমাদের এই ট্রিপের মেন সিরিজ। ততক্ষণ টাটা।